আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র বিষয়ের সর্বশেষ সাজেশন নিয়ে আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। আমি এখন আলোচনা করব যে আপনারা বাংলা বিষয়ের জন্য কি পড়বেন প্লাস কিভাবে পড়বেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনারা একটা প্রপার গাইডলাইন পাবেন। তাহলে চলুন আমরা শুরু করছি। প্রথমত আপনারা যে পড়বেন কিভাবে পড়বেন, মূলত বাংলা যেহেতু আমাদের প্রথম পরীক্ষা, তাই না? সবার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু সর্বপ্রথম পরীক্ষা, তাই না, এইচএসসির জন্য। তো সেক্ষেত্রে আমার এই বাংলা প্রথম পত্র পরীক্ষাটা যদি ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য আমার কিন্তু একটা কি আসে, কনফিডেন্স চলে আসে। তাহলে দেখা যাচ্ছে এই প্রথম পত্র পরীক্ষা যেটা আছে, এটা কিন্তু আমাদের সবাইকে কি করতে হবে, ভালো করতে হবে। সো এই প্রথম পত্রে ভালো করতে হলে আমাদের যা যা করণীয় তা অবশ্যই আগে থেকে কি করতে হবে, আমাদের প্রস্তুত করে নিতে হবে। প্রথমত আমরা কিভাবে পড়ব, আমরা গদ্য এবং পদ্য পাশাপাশি উপন্যাস এবং নাটক সবগুলোর জন্যই এই লাইনটা মনে রাখবো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে পড়তে হবে। অবশ্যই এটা অনেকেই ফলো করেছেন, তারপরও যেহেতু আমাদের পরীক্ষার জন্য বেশ কিছুদিন বাকি আছে, এই জন্য আমি বলছি এখনও যদি আমরা পড়া শুরু করি তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলোর নিচে আমরা দাগাতে সক্ষম হব। এরপরে কবি পরিচিতি। কবি পরিচিতি থেকে আমরা কিন্তু সব পড়ব না, শুধু লেখক যা যা রচনা করেছেন, বিশেষ করে সে কি কাব্যগ্রন্থ রচনা করেছেন, কি উপন্যাস রচনা করেছেন, কি নাটক রচনা করেছেন, অর্থাৎ তার কাব্যগ্রন্থগুলো। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে তিনি কোনো পত্রিকার সাথে কানেক্টেড ছিলেন কিনা, যদি কোনো পত্রিকার সাথে কানেক্ট থাকে সেটা। এরপরে আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে উনি কেন বিখ্যাত, মানে কোন বিষয়ের জন্য সে বিখ্যাত। যেমন আমরা যদি বলি যে তাকে কোন কোন ধরনের কবি বলা হতো, যেমন জীবনানন্দ দাশকে বলা হতো রূপসী বাংলার কবি, যদিও তার কোনো লেখা আমাদের পড়তে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোন কবি কেন বিখ্যাত, সেইটা পড়তে হবে আমাদেরকে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, হ্যাঁ, এই সব বিষয়গুলো আমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে। এরপরে পাঠ পরিচিতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঠ পরিচিতি আমাদের পড়তেই হবে, কারণ আমাদের গদ্যের কিন্তু সামারি বা পদ্যের সামারি কিন্তু এই পাঠ পরিচিতিতে থাকে, তাই না? সামারি বলতে হচ্ছে এটার মূল কথাটা, মূল ভাবটা। তো এই জন্য আমরা কিন্তু পাঠ পরিচিতি খুব ভালো করে পড়বো, এটা কিন্তু আমাদের একবারে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, সবাইকে পড়তে হবে। এরপরে গদ্যের মূল ভাব বুঝতে হবে। মূল ভাব বলতে কি, আমাদের অনেক সময় আমরা পাঠ পরিচিতি পড়বো, কিন্তু পাঠ পরিচিতি পড়ে কিন্তু আমরা সব কিছু বুঝতে পারি না। কারণ পাঠ পরিচিতি পড়লেই যে আপনি সব কিছু একবার প্রপারলি বুঝতে পারবেন বিষয়টি কিন্তু তেমন না। এই জন্য গদ্যের মূল ভাব বুঝতে হবে। মূল ভাব মানে কি, গদ্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে। পড়ার পরে আপনি এখান থেকে কি একটা মূল ভাব বুঝবেন। তো এইটাও আপনাকে বুঝতে হবে। আর পরবর্তীতে কি, পদ্যের জন্য প্রত্যেকটা লাইন ভালো করে ব্যাখ্যা সহ পড়তে হবে। আসলে বিশেষ করে সবগুলো পদ্য পড়তে হবে না, আমি যে সাজেশনে যেগুলো দিয়েছি শুধু এগুলো পড়লেই চলবে। এবার কি পড়বেন, প্রথমত দেখুন গদ্যের জন্য আপনি সৃজনশীল আসে 4টা। কয়টা সৃজনশীল? 4টা। বহু নির্বাচনী 12টা। এখন এই 4টার মধ্যে আপনাকে দিতে হবে কিন্তু 2টা, ঠিক না? এখন কোশ্চেন হচ্ছে যে আমি যদি 3টা দিই কোনো সমস্যা আছে? না, 3টা দিলে সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আপনাকে সর্বনিম্ন কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। এখান থেকে বহু নির্বাচনী আছে কয়টা? 12টা। আপনাকে বুঝতে হবে যে আপনার গদ্যটা কতটা গুরুত্বপূর্ণ, যে 12টা এমসিকিউ আসে। তাহলে সৃজনশীলের জন্য আপনি এই 4টা খুব ভালো করে পড়বেন: অপরিচিতা, মানব কল্যাণ, 52 দিনগুলি অ্যান্ড রেইনকোট। এই 4টা পড়লে আপনি 2 থেকে 3টা অবশ্যই কমন পাবেন, তাই? তাহলে সৃজনশীল হয়ে গেল। সৃজনশীলের জন্য আপনার 3টা সৃজনশীল আপনি কমন পেলেই তো হয়, কারণ আপনার তো 4টা কমন পাওয়ার কোনো দরকার নাই, আপনি দিতে হবে 2টা, তো সেক্ষেত্রে 3টা কমন পাইলেই হয়ে গেল। এমসিকিউ এর জন্য সবগুলো রিডিং পড়তে হবে, অর্থাৎ এমসিকিউতে কোনো ছাড় নেই, সবগুলো রিডিং করবেন প্লাস বিগত বোর্ডগুলো ভালো করে পড়বেন। এবার আমরা আলোচনা করব পদ্যের সাজেশন নিয়ে। পদ্যের জন্য সৃজনশীল আপনার 3টা আসে, বহু নির্বাচনী এখান থেকে 12টা। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য।
সৃজনশীল তিনটার জন্য আমি মূলত এই চারটাকে সিলেক্ট করেছি। সোনার তরী, 18 বছর বয়স, হয় আপনি ফেব্রুয়ারি 1969 পড়েন, না হয়তো হারি পরে মনে যে কোনো একটা পড়েন, আর আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে যে কোনো এই চারটা পড়লে যে কোনো তিনটা আপনি কমন পাবেন। তাহলে তিনটা সৃজনশীল কিন্তু এখান থেকে কমন হয়ে গেল। 12টা বহু নির্বাচনের জন্য সবগুলো পদ্য ভালো করে পড়তে হবে, প্লাস লেখক পরিচিতি পড়তে হবে, প্লাস পাঠ পরিচিতি পড়তে হবে। তো এই যে পদ্য ভালো করে পড়তে হবে, লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ভালো করে পড়তে হবে। সো এখানে কিন্তু কোনো ছাড় নেই। এবার আসি আমরা সহপাঠ থেকে। এখানে আমাদের সহপাঠের মধ্যে আছে কি নাটক থেকে সৃজনশীল 2টা আসবে। তো আপনি চাইলে 2টা দিতে পারেন। যদি গদ্য থেকে আপনি 3টা না দেন, সেক্ষেত্রে যদি মনে করেন 2টা দিলেন, পদ্য থেকেও 2টা দিলেন, তাহলে কি আপনার দিতে হবে 7টা। তখন কিন্তু চাইলে আপনি নাটক থেকে 2টা দিতে পারেন। যদি আপনি নাটক থেকে না চান, তাহলে উপন্যাস থেকে, তাহলে উপন্যাসের 2টা আসে, তাহলে উপন্যাস থেকেও 2টা দিতে পারেন। যে কোনো জায়গা থেকে 2টা দিলে আপনার হয়ে গেল কয়টা, 6টা, প্লাস আর হয় নাটক থেকে অথবা উপন্যাস থেকে যে কোনো একটা দিতে হবে। তো একটা, এই টোটাল হয়ে গেল 7টা। তাহলে এই যে নাটক সৃজনশীল আসবে 2টা, বহু নির্বাচনী আসবে এখান থেকে 3টা। সো এগুলো কিন্তু যে না, এগুলো তো তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরও কিন্তু আপনি যদি ভালো করে না পড়েন, তাহলে তো আপনি সৃজনশীল লিখতে পারবেন না, তাই না? এই জন্য মূল চরিত্রগুলো এবং তাদের ডায়লগগুলো কি আছে এগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে এখানে সিরাজ, অর্থাৎ সিরাজউদ্দৌলা, তারপর হচ্ছে যে চরিত্রগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্যাপ্টেন ক্লেটন, রবার্ট ক্লাইভ, তারপর হচ্ছে আপনার ওই যে কি বলে ওটাকে, লুৎফুন্নেসা, তারপর হচ্ছে আপনার গসিটি বেগম, হ্যাঁ, এদের যে চরিত্রগুলো, এই যে মেইন যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো আপনারা খুব ভালো করে একটু আয়ত্ত করবেন। তাহলে দেখা যাচ্ছে এই মেইন চরিত্রগুলো আয়ত্ত করতে পারলে আপনাদের কিন্তু সৃজনশীল লিখতে কোনো ঝামেলা হবে না। তাহলে এই হলো। আর এবং তাদের ডায়লগগুলো একটু ভালো করে পড়বেন, কারণ আসে যে এই সিরাজউদ্দৌলা নাটকের একটা ডায়লগ দিবে, বলবে এই ডায়লগটি কার, তখন কিন্তু আপনাকে লিখতে হবে। উপন্যাস থেকে সৃজনশীল 2টা, বহু নির্বাচনী 3টা, সেম জিনিস। লাল সালু উপন্যাস, অবশ্যই উপন্যাসটার ইম্পর্টেন্ট লাইনগুলো নিচে দাগিয়ে পড়বেন। পরীক্ষার আগে মিনিমাম 2বার রিভিশন দিবেন। আর মূল ভাবটা জানা থাকলে যে কোনো সৃজনশীল উত্তর করতে পারবেন। কারণ এই লাল সালু উপন্যাসে কি বলা আছে এটা আপনারা অবশ্যই জানেন, যে এখানে তেমন কোনো কমপ্লিকেটেড বা জটিল কোনো বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়নি। তো যেহেতু একটা প্রিসাইজ বা একটা সংক্ষিপ্ত একটা কনসেপ্ট নিয়ে আলোচনা, সেক্ষেত্রে কনসেপ্ট কিন্তু সবার ক্লিয়ার। তো এই কারণে আপনি কিন্তু সৃজনশীল ইজিলি করতে পারবেন, তাই না? সৃজনশীল নিয়ে প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে লাল সালু উপন্যাসটা একটু ভালো করে পড়বেন, তাহলেই হবে। এই ছিল আমাদের মূলত আলোচনা। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।